গল্পটি শুরু হয় একটি সুন্দর মেয়েকে দেখিয়ে, যার বয়স ছিল মাত্র 10 বছর। তার মাথায় ছিল একটি শিং এবং তার সাথে তার উইংসও ছিল। এই মেয়েটির নাম মেলিফিসেন্ট, যে একটি পরী এবং একটি রহস্যময় জঙ্গলে থাকে। এই পুরো জঙ্গলটি জাদুতে ভরপুর। মেলিফিসেন্ট আজ পর্যন্ত বাইরের জগৎ দেখেনি। এই সুন্দর জঙ্গলটি তার জন্য সবকিছু, এবং সে সাধারণ মানুষও দেখেনি। এই অজানা মেয়েটি তার বনে খুব খুশি। মানুষের পাশাপাশি সেই বনে অনেক অদ্ভুত প্রাণীও ছিল। একদিন মেলিফিসেন্ট তার বনের মধ্যে কোথাও যাচ্ছিল, তখন সে তার বয়সে একটি ছোট ছেলেকে দেখে। মেলিফিসেন্ট তাকে জিজ্ঞাসা করে সে কে এবং এখানে কি করছে। ছোট ছেলেটি মেলিফিসেন্টকে বলে যে আমি পাশে একটি রাজ্যে থাকি এবং আমি এখানে একটি হীরা দেখেছি যা আমি তুলে নিয়েছি। মেলিফিসেন্ট তাকে তার জঙ্গলে হীরাটি ফেরত দিতে বলে। এরপর সে তাকে বলে যে আসো, আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দেব। তখন ছেলেটি বলে যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি কি আমার বন্ধু হবে? এবং আমি যদি আবার জঙ্গলে ফিরে আসি তাহলে কি আমার সাথে তুমি খেলবে? তখন মেলিফিসেন্ট বলে যে এটি একটি জাদুর জঙ্গল, তাই তোমার এখানে আসা ঠিক হবে না, তবে আমি এই বিষয়ে ভাববো। এখন যাওয়ার আগে দুজনে হাত মেলায় এবং তখন মেলিফিসেন্টের হাতে একটি বৈদ্যুতিকের মতো কিছু অনুভব হয়, কারণ এটি হয়েছিল সেই ছেলেটির পরা লোহার আংটির কারণে। মেলিফিসেন্ট তাকে বলে যে লোহার স্পর্শ পরীদেরকে পুড়িয়ে দেয়, তাই পরের বার যখন আসবে তখন এটি পড়বে না। এরপর ছেলেটি তার রাজ্যে ফিরে যায়, কিন্তু যে রাজ্য থেকে সেই শিশুটি এসেছিল সেই রাজ্যটি দখল করতে চেয়েছিল এবং এই ছেলেটির বাবা মা আর বেঁচে নেই। কিন্তু এরপরও তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায় এবং তারা দুজনই অনুভব করেনি যে তারা দুজনই শত্রু রাজ্যের। তারা দুজনই একসাথে খেলতে থাকে এবং এইভাবে অনেক বছর কেটে যায়। সেই ছেলেটি প্রতিদিন এখানে আসতো এবং তারা দুজনে একসাথে খেলতো। এভাবে অনেক দিন কেটে যায় এবং তারা দুজনই 16 বছর বয়সী হয়ে যায় এবং একে অপরকে পছন্দ করতে শুরু করে। মেলিফিসেন্ট ভাবতে শুরু করে যে মানুষরা পরীদের শত্রু নয়, তারা খুব ভালো। সে এটাও জানতো না যে তাদের মধ্যে লোভও থাকে। একদিন মেলিফিসেন্ট ভাবতে শুরু করে যে অনেক সময় হয়ে গেছে সেই ছেলেটি আসার পর, এবং ছেলেটির সম্পর্কে আরেকটি কথা মনে পড়ে। সে বলেছিল যে যখন আমি বড় হব তখন আমি আমার রাজ্য দখল করব এবং এখানে প্যারিসটি দখল করবে। অর্থাৎ মেলিফিসেন্ট তখনও মনে করতে পারেনি যে সেই ছেলেটি কতটা লোভী ছিল। কয়েকদিন পর মেলিফিসেন্ট দেখে যে অন্য একটি রাজ্যের রাজা তার সৈন্য নিয়ে এদিকে দখল করতে এসেছে। মেলিফিসেন্ট তার জঙ্গলে পড়ি এবং সে খুব ভালোভাবে জানতো কিভাবে তার জঙ্গলকে রক্ষা করতে হয়। সে তাদের সামনে আসে এবং এখন সে খুব শক্তিশালী হয়ে গিয়েছিল। সে রাজাকে বলে যে তুমি ভিতরে আসতে পারবে না। তখন রাজা বলে যে আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, এবং এরপর সে তার সৈন্যদের নির্দেশ দেয় যে আমি এই পরী মৃতদেহ চাই। এরপর রাজার সৈন্যরা জঙ্গলের দিকে যেতে শুরু করে, কিন্তু জঙ্গল থেকে অদ্ভুত প্রাণীরা ঘোড়া চড়ে থাকা সৈন্যদের আক্রমণ করে এবং এখন রাজা এবং তার সৈন্যরা সম্পূর্ণরূপে আহত হয়ে পড়ে। সব লোক ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে যে এই জঙ্গলটি জাদুকর এবং আমরা এখানে এসে ভুল করেছি। এরপর রাজা তার রাজ্যে ফিরে যায়। সে এখন খুবই বৃদ্ধ এবং দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে সব লোকেদেরকে জড়ো করে এবং বলে যে তোমরা সবাই জানো যে সেই জঙ্গলে অনেক ধন সম্পদ আছে এবং আমি শুরু থেকে চেয়েছিলাম যে আমরা সেই জঙ্গলটি দখল করব, কিন্তু এখন আমার খারাপ অবস্থা দেখে মনে হচ্ছে না যে আমি সেখানে গিয়ে লড়াই করতে পারবো। কিন্তু এখন আমি তোমাদের সবাইকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি যে কেউ যদি মেলিফিসেন্টকে হত্যা করে আমি তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব। তখন একটি ছেলে বেরিয়ে আসে এবং বলে যে আমি সেখানে যাব, এবং এটি সেই একই ছেলে যে মেলিফিসেন্টের সাথে জঙ্গলে খেলতো, যার নাম স্টিফেন। এরপর স্টিফেন অনেক বছর পর মেলিফিসেন্টের সাথে দেখা করতে জঙ্গলে যায়। দেখা হলে মেলিফিসেন্ট তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতদিন কোথায় ছিলে, তুমি আমাদের বন্ধুত্বের কথা ভাবনি। তখন স্টিফেন বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি রাজার কাছে বেশ জড়িত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আজও তোমাকে ভুলিনি এবং আজও আমি তোমাকে বলতে এসেছি যে আমার রাজ্যের রাজা তোমাকে হত্যা করতে চায়, তাই আমি তোমার সুরক্ষার জন্য এসেছি। এবং তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। মেলিফিসেন্ট তাকে বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এখন সে একেবারে জানতো না যে মানুষ কতটা খারাপ হতে পারে, এবং এইসব শুনে সে তাকে বিশ্বাস করে। কিন্তু স্টিফেন ছিল খুব লোভী ব্যক্তি। সে তাকে পানিতে মিশিয়ে ঘুমের ওষুধ পান করায় এবং সে তা পান করা মাত্রই অজ্ঞান হয়ে পড়ে। এরপর স্টিফেন তার ছুরি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু এতে সে ব্যর্থ হয়। পরের দিন সকালে যখন মেলিফিসেন্ট চোখ খুলে সে দেখে যে তার টানা নেই এবং তার পিঠে অনেক ক্ষত আছে। এটি দেখে সে তার চোখকে বিশ্বাস করতে পারে না এবং সে ব্যথায় চিৎকার করতে শুরু করে, কারণ এখন সে আগের মতো সেই পরী নেই। অন্যদিকে আমরা দেখি যে স্টিফেন মেলিফিসেন্টের ডানা নিয়েই সে রাজার কাছে যায় এবং বলে যে আমি তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। রাজা এই কাজের জন্য খুব খুশি হয়। সে যায় এবং তারা তাকে রাজ্যের রাজা বানায়।
অন্যদিকে জঙ্গলে আমরা ম্যালিফিসেন্টকে দেখি, যে খুবই দুঃখিত কারণ সে আর উঠতে পারছে না। সে একটি জঙ্গলে যাচ্ছিল, যখন সে দেখে যে একজন শিকারী একটি কাককে হত্যা করতে চলছে। সে এটি দেখে সহ্য করতে পারে না, তাই সে কাকটিকে একজন মানুষে রূপান্তরিত করে। শিকারী ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাকটি ম্যালিফিসেন্টের কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে যে তুমি এটা কেন করেছো। তখন ম্যালিফিসেন্ট বলে যে আমি এটা বলতে পারবো না, এমনি। তখন কাক অর্থাৎ মানুষটি বলে যে এখন আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো, তুমি আমাকে যা বলবে আমি সবকিছু মেনে নেব, কারণ সে একজন মানুষ হয়ে খুব খুশি। ম্যালিফিসেন্টও এতে খুব খুশি হয় এবং তার নাম দেয় ডেভিল। তখন ডেভিল শুধু ম্যালিফিসেন্টের জন্য তথ্য আনতো। ম্যালিফিসেন্ট এখানে জানতে পারে যে স্টিফেন তার ডানা কেটে নিয়েছিল শুধুমাত্র রাজা হওয়ার জন্য, তাই এখন সে মানুষদেরকে ঘৃণা করতে শুরু করে এবং মানুষদের প্রতি তার বিশ্বাস শেষ হয়ে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি যে সেই রাজ্যে স্টিফেন রাজার মেয়ের সাথে বিয়ে করে, এরপর তার একটি মেয়ে হয়। এই খুশিতে সেই প্রসাদে অনেক উদযাপন চলছিল এবং তা জানা যায়নি যে কারা সেখানে আসছে এবং কত দূর থেকে আসছে। এই সুযোগ নিয়ে ম্যালিফিসেন্ট সেখানে যায় এবং তাকে শুভেচ্ছা জানাতে শুরু করে। সে বাচ্চাটিকে বলতে শুরু করে যে তুমি খুব সুন্দর, কিন্তু যখন তুমি 16 বছর বয়সে পা দিবে একটি সুচ তোমার হাতে ফুটবে এবং তারপর তুমি সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বে, অর্থাৎ মারা যাবে। এটা শুনে স্টিফেন তার সামনে অনুরোধ করে এবং বলে যে এটা করো না, তুমি কেন আমার মেয়ের থেকে প্রতিশোধ নিচ্ছ। তখন ম্যালিফিসেন্ট বলে যে আমিও একটি মেয়ে ছিলাম এবং তুমি মনে রাখো তুমি আমার সাথে কি করেছিলে। কিন্তু ম্যালিফিসেন্ট ছিল একজন ভালো পরী এবং তার জন্য তার হৃদয়ে মায়া হয় এবং স্টিফেনকে বলে যে যদি তোমার মেয়ে তার 16তম জন্মদিনে তার সত্যিকারের ভালোবাসা পায় তাহলে তার জীবন বাঁচতে পারে। স্টিফেন এতে খুব মন খারাপ করে এবং তিনি ছোট পরীদেরকে ডাকে, আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাও এবং তাকে 16 বছর বয়স পর্যন্ত এখানে ফিরিয়ে আনবে না, তাহলে তার দেওয়া অভিশাপ সত্যি হয়ে যাবে। এরপর সে তার সৈন্য নিয়ে জঙ্গলে আক্রমণ করতে যায়, কারণ সে সম্পূর্ণভাবে জঙ্গলটি দখল করতে চেয়েছিল। কিন্তু ম্যালিফিসেন্ট ইতিমধ্যেই তার শক্তি দিয়ে জঙ্গলের সীমানা ঘিরে ফেলেছিল এবং এখন কোনো মানুষই সে জঙ্গলে প্রবেশ করতে পারবে না। এরপর আমরা সেই রাজকন্যাকে দেখি যার নাম আরোরা। সে স্টিফেনের মেয়ে। সেই 3টি পরী তাকে দূরে নিয়ে যায়, কিন্তু ম্যালিফিসেন্ট জানতো সে কোথায় আছে। যখন সে তার কাছে যায় এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সেই ছোট মেয়েটি কান্নার বদলে হাসতে শুরু করে। এটি দেখে সে খুব ভালো অনুভব করে এবং গলে যেতে শুরু করে, কারণ ম্যালিফিসেন্ট ছিল একটি ভালো পরী। সেই 3টি ছোট পরী যারা রাজকন্যার যত্ন নিত তারা খুব কেয়ারলেস ছিল, কিন্তু এই পরীদের পরিবর্তে ম্যালিফিসেন্ট প্রায় রাজকন্যা আরোরার জীবন বাঁচাতো। যখন সে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল পম্যালিফিসেন্ট তার জীবন বাঁচায়। এইভাবে সময়ের সাথে সাথে আরোরা বড় হচ্ছিল এবং সে এখন প্রায় 15 বছর বয়সী হয়ে গিয়েছিল, যার মানে এখন তার প্রতিশোধ পূর্ণ হওয়ার মাত্র 1 বছর বাকি। এখন 3টি ছোট পরী তাকে সীমানার কাছে নিয়ে যায় এবং তখন তারা একটি বড় কাঠের গুঁড়ি দেখে। রাজকন্যা আরোরা বাইরের জগৎ দেখেনি, যেমন ম্যালিফিসেন্টও দেখেনি, তাই আরোরা ভাবতে শুরু করে যে বাইরে কি আছে এবং একদিন সে সেখানে যায় এবং দেখতে শুরু করে। তখন সে অনুভব করতে শুরু করে যে সেখানে কেউ আছে এবং সে চিৎকার করে বলে যে যদি কেউ থাকো তাহলে বেরিয়ে আসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। সেখানে আর কেউই ছিল না, শুধু ম্যালিফিসেন্ট ছিল। সে নিজেকে সামলাতে পারে না এবং আরোরার সামনে আসে। যখন ম্যালিফিসেন্টকে আরোরা দেখে তখন আরোরা ম্যালিফিসেন্টকে বলে যে তুমি সেই ব্যক্তি, তুমি আমার গডমাদার, যে আমার শৈশবে আমার কাছে আসতে এবং আমার যত্ন নিতে, কিন্তু তুমি কেন কখনো আমার সামনে আসোনি। আমি তোমাকে চিনি এবং তোমার সাথে যে কাকটি আছে তাও আমি খুব পছন্দ করি। ম্যালিফিসেন্ট তার কথা শুনে মুখে হাসি ফোটে, কারণ সে ছিল একটা খুব ভালো পরী এবং এখন সে আরোরাকে ভালোবাসতে শুরু করে। এখন সে চায় না যে আরোরা তার অভিশাপে মারা যাক। তারা দুজনে একসাথে থাকতে শুরু করে। তারা দুজনে মা ও মেয়ের মতো একসাথে থাকতো এবং একে অপরের যত্ন নিত। একদিন যখন রাজকন্যা আরোরা ঘুমাচ্ছিল, ম্যালিফিসেন্ট তার কাছে আসে এবং তার অভিশাপ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখন সে জানতে পারে যে অনেক বছর আগে তাকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না এবং ম্যালিফিসেন্টও এতে খুব মন খারাপ করে, কারণ তার 16তম জন্মদিন আসতে চলছে। তাই এখন সে প্রার্থনা করা শুরু করে যে শীঘ্রই তার সত্যিকারের ভালোবাসা পাক, যাতে তার অভিশাপ পাল্টে যায়। সকালে আমরা দেখি যে ম্যালিফিসেন্ট এবং আরোরা জঙ্গলে কথা বলছে। রাজকন্যা আরোরা ম্যালিফিসেন্টকে জিজ্ঞাসা করে যে তোমার ডানা কোথায় গেছে। এখানে সব পরীদের ডানা আছে কিন্তু তোমার নেই। এই শুনে ম্যালিফিসেন্ট বলে যে আমারও ডানা ছিল, কিন্তু একজন মানুষ তা কেটে নিয়েছে। যে আমার ডানা কেটেছিল তার সাথে আমি খুব খুশি ছিলাম।
আমি আকাশে খুব উঁচুতে উঠতাম এবং আমি এখন মিস করি। সে এটি বলতে গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তখন রাজকন্যা আরোরা তাকে শান্ত করে এবং বলে যে চিন্তা করো না, আগামীকাল আমার 16তম জন্মদিন। আমি সে 3টি পরীর কাছ থেকে অনুমতি নিব যে তোমার সাথে সারা জীবন থাকার। কিন্তু ম্যালিফিসেন্ট জানতো যে এমন কিছুই হবে না যতক্ষণ না সে তার সত্যিকারের ভালোবাসা পায়। এরপর রাজকন্যা আরোরা তার বাড়ির দিকে যেতে শুরু করে। তখন পথে সে একটি ছেলেকে দেখে যে খুব সুন্দর এবং হ্যান্ডসাম ছিল। যখন তারা দুজনে একে অপরের দিকে তাকায়, তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর রাজকন্যা আরোরা সরাসরি তার বাড়িতে যায় এবং সে 3টি পরীকে বলে যে এখান থেকে আমি চলে যেতে চাই, আমি ম্যালিফিসেন্টের কাছে থাকতে চাই। তখন পরীরা ভাবতে শুরু করে যে সম্ভবত সে তার সম্পর্কে জেনে গেছে এবং তারা তাকে তার বাবা মার কাছে যেতে বলছে। তাই তারা 3জনই চলে যায়। পরীরা তাকে সত্য বলছে যে তার কি হয়েছিল এবং আরোরা বলে যে ম্যালিফিসেন্ট নামে একটি পরী আছে যে তাকে হত্যা করতে চায়। এটি শুনে আরোরা তার কথা বিশ্বাস করে না। সে খুবই দুঃখিত হয় এবং ম্যালিফিসেন্টের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে যা শুনেছে তা কি সত্যি। তখন ম্যালিফিসেন্ট তাকে বলে যে হ্যাঁ, এসব সত্য। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমার হৃদয় পরিবর্তন হয়েছে। আমি এটা তোমার বাবার কারণে করেছিলাম। আমি এখন তোমাকে মরতে দিতে চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু রাজকন্যা আরোরা খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। সে সোজা তার বাবার কাছে যায়, অর্থাৎ রাজা স্টিফেনের কাছে। তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে যে বাবা, আমি তোমাদের সবাইকে খুব মিস করেছি। আমি ভেবেছিলাম হয়তো আমি একা। কিন্তু স্টিফেন খুব রেগে যায় সে 3 পরীর উপর এবং বলে আমি তো বলেছিলাম ওকে তার 16তম জন্মদিনে পরের দিন নিয়ে আসতে, তাহলে তোমরা ওকে একদিন আগে কেন নিয়ে এলে? এরপর রাজার সেনাদের আদেশ দেয় ওকে এমন একটি কক্ষে বন্দি করে রাখো যেখানে কেউ ওর কাছে যেতে না পারে। কিন্তু রাজা অভিশাপ ঠেকাতে পারলো না। আর এখন রাজকন্যার 16তম জন্মদিন চলে এসেছে। অভিশাপের প্রভাবে সে নিজেই থেকেই সেই জায়গায় চলে যায় যেখানে অনেক সুচ ছিল। অভিশাপের কারণে সেই সুচটি স্পর্শ করে। সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গভীর ঘুমে চলে যায়। রাজা খুবই কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে, কারণ তার মেয়ে এখন গভীর ঘুমে এবং সে আর কখনো জাগবে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় ম্যালিফিসেন্ট আরোরার জন্য খুবই দুঃখিত হয় এবং সেই ছেলেটিকে ডাকে যাকে রাজকন্যা মাঝ পথে দেখছিল। ম্যালিফিসেন্ট ভাবে হয়তো এই দুজনের মধ্যে ভালোবাসা অনুভূতি তৈরি হয়েছে, আর যদি রাজকন্যা এই ছেলেটির সঙ্গে দেখা করে তাহলে হয়তো সে জেগে উঠবে। তাই ম্যালিফিসেন্ট সেই ছেলেটিকে রাজকন্যার কাছে নিয়ে আসে যেখানে সে গভীর ঘুমে ছিল। এদিকে ছোট ছোট পরীরা রাজা স্টিফেনের কাছে এসে বলে আপনি রাজকন্যার কপালে চুমু দিন, হয়তো সে জেগে উঠবে, কারণ আপনি তার বাবা এবং আপনি তাকে ভালোবাসেন। হয়তো আপনি তার সত্যিকারের ভালোবাসা। কিন্তু রাজা রেগে গিয়ে বলেন না, আমি কখনো কারো সত্যিকারের ভালোবাসা হতে পারি না। আমি ম্যালিফিসেন্টের সাথে প্রতারণা করেছিলাম, আর এটাই হলো আমার মেয়ের এই অবস্থার কারণ। এদিকে ম্যালিফিসেন্ট যখন সে ছেলেটিকে নিয়ে আসে তখন সে রাজকন্যার কাছে গিয়ে তাকায়, কিন্তু তাতে আরোরা জাগে না। তখন ম্যালিফিসেন্ট বুঝতে পারে যে সে তার সত্যিকারের ভালোবাসা নয়। এতে সে প্রচন্ড কষ্ট পায় এবং কান্না করতে করতে বলে আমি তোমাকে খুব মিস করব, তোমার হাসি আমি অনেক মিস করব। এসব বলে ম্যালিফিসেন্ট রাজকন্যার কপালে চুমু দেয় এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। কিন্তু ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠ শোনা যায়, তুমি কোথায় যাচ্ছ? এটা ছিল রাজকন্যা আরোরার কণ্ঠ। তার সত্যিকারের ভালোবাসা আর কেউই নেই, ম্যালিফিসেন্টই ছিল, কারণ সে তাকে সত্যিকারে ভালোবাসতো। রাজকন্যা আরোরা ম্যালিফিসেন্টকে বলে আমি তোমার সঙ্গে জঙ্গলে যাব। ম্যালিফিসেন্ট তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখন স্টিফেন সৈন্যরা একটি লোহার জাল দিয়ে তাকে আটকে ফেলে। এটি এমন একটি জাল ছিল যা পরীদের পোড়াতে পারত। সব সৈন্যরা মিলে ম্যালিফিসেন্টকে নির্মমভাবে মারতে শুরু করে। রাগে ম্যালিফিসেন্ট তার কাকে একটি ড্রাগনে পরিণত করে। ড্রাগনটি মুখ থেকে আগুন ছুড়ে সৈন্যদের সবাইকে পুড়িয়ে দেয়, যার ফলে ম্যালিফিসেন্ট মুক্ত হয়ে যায়। কিন্তু তারপর রাজা স্টিফেন তার লোকজনকে নিয়ে হাজির হয়। তার শরীরে ছিল লোহার পোশাক, যাতে সে চিরতরে ম্যালিফিসেন্টকে হত্যা করতে পারে। অন্যদিকে রাজকন্যা আরোরা ম্যালিফিসেন্টের কাটা ডানাগুলো দেখতে পায়, যা আচমকা নাড়াচাড়া করতে শুরু করে। মনে হচ্ছিল ডানাগুলো বুঝতে পেরেছে যে তাদের প্রকৃত মালিক ফিরে এসেছে। এরপর রাজকন্যা আরোরা ম্যালিফিসেন্ট ডানাগুলো মুক্ত করে দেয় আর সেগুলো নাড়াচাড়া করতে শুরু করে। ডানাগুলো সঙ্গে সঙ্গে ম্যালিফিসেন্টের পিছনে গিয়ে যুক্ত হয়। এখন সে উঠতে প্রস্তুত ছিল। এদিকে ম্যালিফিসেন্ট স্টিফেনকে সঙ্গে নিয়ে আকাশে উড়ে যায়। স্টিফেন রাগে তাকে আক্রমণ করতে থাকে, যার ফলে দুজনেই পড়ে যেতে থাকে। স্টিফেন ম্যালিফিসেন্টের ডানাগুলো শক্ত করে ধরে রাখে যাতে সে উঠতে না পারে, কিন্তু ঠিক মাটিতে পড়ার আগ মুহূর্তেই ম্যালিফিসেন্ট তার ডানা মেলে উড়ে যায় আর স্টিফেন নিচে পড়ে গিয়ে মারা যায়। অর্থাৎ এখন এই লোভী মানুষটি আর বেঁচে নেই। পরের দিন সকালে দেখা যায় ম্যালিফিসেন্ট জঙ্গলকে ঘিরে রাখা সব সীমানা সরিয়ে ফেলে। এখন সেখানে আবার ফুল ফোটে আর বনের সব মানুষ সুখে বাস করতে শুরু করে। এরপর ম্যালিফিসেন্ট রাজকন্যা আরোরাকে বলে আজ থেকে তুমি এই বনের রানী। এইভাবে রাজ্য এবং জঙ্গল একত্রিত হয় এবং সবাই সুখে জীবনযাপন করতে শুরু করে। এভাবে ম্যালিফিসেন্ট পার্ট 1 শেষ হয়।
তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।